আকাশবাণী কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, ওয়াকফ ইস্যুতে তৃণমূলের অবস্থানকে শহরে রাস্তায় বিশাল সমাবেশ করার নির্দেশ মমতার। অভিষেকের বিরুদ্ধে কথা বললে জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি, বিতর্কে তৃণমূল নেতা। এনডি জোটে বড় সড় ধাক্কা, জোট থেকে কি বেরিয়ে গেল তৃণমূল? তীব্র জল্পনা। সঞ্জয় পাওয়ার এবার বিকাশ ফের প্রেজেন্ট ভ্যান থেকে চিৎকারের হুমকি, মুখ খুললেই নাকি সরকার পড়ে যাবে। বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলকাতাগামী তেভাগা এক্সপ্রেস। আমার নাম করে লিখে রাখুন, উপনির্বাচনের ফলে ফের স্বরূপ শুভেন্দু। হুট করে ঘুরে গেল মোড়, আরজিকর কাণ্ডের সব নজর এখন পোস্টমর্টম রিপোর্টে। কেন? শুনে চমকে যাবেন। যোগী রাজ্যে শহীদের স্ত্রীকে ধর্ষণ, ভিডিও দেখিয়ে হুমকি, ৩৯ লক্ষ টাকা হাতিয়ে নিল ভাগ্নে। বিস্তারিত। ওয়াকফ ইস্যুতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। মোদী সরকারের উপর চাপ বাড়তে বড় স্ট্র্যাটেজি, সংখ্যালঘু সেলকে বড় সমাবেশ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ নভেম্বর রানী রাসমণি রোডে এই সভা হবে বলে ইতিমধ্যেই তিনি নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। যা খবর, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন এই সভা করবেন। সেই সভা থেকে ওয়াকফ বিল নিয়ে তৃণমূলের অবস্থান তিনি স্পষ্ট করবেন বলে জানা গিয়েছে। সভায় বক্তব্য রাখবেন লোকসভা তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিম। তারাই এই সভায় বক্তব্য রাখবেন বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাও থাকতে পারেন। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ওয়াকফ সম্পত্তি সংখ্যালঘু সম্প্রদায়ের দেবোত্তর সম্পত্তি, সেটা নিয়ে আলোচনা না করে কেন্দ্রীয় সরকার অন্যায় করেছে। শুধু তাই নয়, এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে মোদী সরকারের ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, এমনকি ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা হচ্ছে। আর এর প্রতিবাদে তৃণমূল রাস্তায় নেমে আলোচনা চালাবে। বিরাট এই জনসভা থেকে ডাক দেওয়া হবে প্রতিবাদের। এরপরে এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে, আর তাহলে এই ইস্যুতে কড়া বিরোধ দেখাতে তৃণমূল সহ বিরোধীরা। ইতিমধ্যেই এই ইস্যুতে কংগ্রেসকে আক্রমণে সাজিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথায়, ভারতীয় সংবিধান ওয়াকফের কোনো স্থান নেই। সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতির ক্ষেত্রে কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে বলেও আক্রমণ শানান প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, সংখ্যালঘু ইস্যুতে কংগ্রেসের তোষণের রাজনীতি নিয়েও সরব হচ্ছেন। তবে বিতর্কের মধ্যে এবার পথে নেমে ওয়াকফ ইস্যুতে আওয়াজ তুলতে চলেছে তৃণমূল। সেখান থেকে কি বার্তা দেয় শাসক দল, সেদিকেই সকলের নজর। ফের বিতর্কে জড়ালেন মালদার তৃণমূল নেতা সভাপতি আব্দুর রহিম বক্সী। বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া এবং জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন। ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দেখা গিয়েছে সবুজ ঝড়। তৃণমূলের কার্যালয়ে সেই জয় জয় উদযাপনের সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করে বসেন তৃণমূল জেলা সভাপতি। তৃণমূল জেলা সভাপতি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করে দিয়ে ৬টা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছেন। সিপিএম এবং অন্যান্য বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে এরপর জেলা সভাপতি বলেন, এখানে যে বিরোধীরা আছে তাদের বলে দিতে চাই, নির্লজ্জ সিপিএম একটা আসনের নোটার চেয়েও কম ভোট পেয়েছে। তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, যদি পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ কেউ বের করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ খারাপ কথা বলার চেষ্টা করে, সেই মুখের ৩২টা দাঁত ভেঙে দেব, জিভ ছিঁড়ে ফেলে দেব। এটা জেনে রাখো বিরোধী বন্ধুরা। ২০২৬ সালের বিধানসভা ভোট নিয়ে রহিম আরো বলেন, মালদায় লোকসভায় ২টো আসন আমরা হেরেছি, তবে আগামী বিধানসভায় মালদায় ১২টা আসনই মানুষ আমাদের উপহার দেবে। এ নিয়ে আব্দুর রহিম বক্সী তীব্র সমালোচনা করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, আসলে আব্দুর রহিম অশিক্ষিতের মতো কথাবার্তা বলছেন। তিনি কখনো বলছেন দাঁত ভেঙে দেবেন অথবা বিরোধীদের বাড়ি থেকে বের হতে দেবেন না। তিনি মাঝে মধ্যে এরকম বলেন। তিনি আগে পুলিশের নিরাপত্তা ছাড়া বাইরে বেরিয়ে এসব কথাও বলে দেখান, তাহলে বোঝা যাবে তিনি কত বড় বাঘ মস্তান। তিনি শুধু বাংলার ফল দেখেছেন, সারা ভারতে যে উপনির্বাচনের ফল হয়েছে সেটা একটু দেখুন, তারপর এসব কথা বলুন। আজ থেকেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, আর তার আগেই বিরোধীরা প্রস্তুতি নিচ্ছে কি করে কেন্দ্রের সরকারকে চেপে ধরা যায়, কি করে সংসদ উত্তাল করা যায়। স্বাভাবিকভাবেই অধিবেশন শুরুর আগে বিরোধী জোট এনডির বৈঠক ছিল, কিন্তু সেই বৈঠকে কার্যত অনুপস্থিত থাকতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিরোধী জোট থেকে বেরিয়ে গেল তৃণমূল কংগ্রেস? প্রসঙ্গত, আজ অধিবেশন শুরুর আগেই বিরোধী জোটের বৈঠক ছিল, কিন্তু সেই বৈঠকেই অনুপস্থিত থাকতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে, যার ফলে জল্পনা
আলোচনা তীব্র হচ্ছে যে গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি দাবি করেছিলেন, জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত। আর সেটাতে কেন্দ্রীয় জোটের সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূল কংগ্রেসের। আর সে কারণেই কি অধিবেশন শুরুর আগে বিরোধী জোটের এত গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে যেতে দেখা গেল পশ্চিমবঙ্গের শাসক দলকে। একাংশ বলছেন তৃণমূলের সাংসদরা শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই হয়তো উপস্থিত থাকতে পারবেন না, কারণ আজকেই তৃণমূলের হাই ভোল্টেজ বৈঠক রয়েছে কালীঘাটে। তাই দলীয় বৈঠকের কারণেই তৃণমূলের কোনো প্রতিনিধি দিল্লিতে এই বৈঠকে উপস্থিত হতে পারেননি। তাই এর সঙ্গে তারা জোট ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এরকম ভাবার কোনো কারণ নেই। এক পক্ষ বলছেন যতই বিরোধী জোটের তৃণমূল থাকুক তারা সেখানে গুরুত্ব পাচ্ছে না, তাদেরকে কেউ গুরুত্ব দিতে চায় না। আর সে কারণেই তারা নিজেদের ওজন বাড়ানোর চেষ্টা করার জন্যই এ ধরনের পদ্ধতি প্রয়োগ করছেন বলেই দাবি রাজনৈতিক সমালোচকদের। আবার আসছেও। সেই কবে তৃণমূলের কুণাল ঘোষ প্রিজন ভ্যান চাপড়ে চিৎকার করে বলেছিলেন সবচেয়ে বড় বেনিফিশিয়ারির কথা। খানিকটা একই আঙ্গিকে আরো সুর চড়িয়ে আর্যিকর কাণ্ডে ধৃত সঞ্জয় চিৎকার করে আঙুল তুলেছিলেন পুলিশ প্রশাসনের দিকে। ফের সেই চিৎকার ফিরে এলো কয়লা এবং গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের গলায়। পাচারের অভিযোগে সিবিআই বিনয় মিশ্রের ভাই বিকাশকে আগে গ্রেপ্তার করা হচ্ছিল, কিন্তু কাল কালীঘাট থানা থেকে গ্রেপ্তার করে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে পক্সো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হচ্ছে। ঘটনা হলো ধৃতকে ওই দিন আলিপুর আদালতে তোলা হয়। আদালত থেকে বেরোনোর সময় প্রিজন ভ্যানে উঠতে উঠতে বিকাশ বলেন, আমাকে মারার চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। প্রসঙ্গত কয়লা পাচার মামলায় যখন সিবিআই বিকাশকে গ্রেপ্তার করে তখনই আবার গরু পাচার মামলাতেও তার নাম জড়ায়। জামিনে ছাড়াও পান। এখনো নির্দেশ মতো প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দেন বিকাশ। কয়লা পাচার কাণ্ডে আসানসোলের বিশেষ আদালতে চার্জ গঠন হওয়ার কথা। রবিবার কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আদালতের চার্জশিট নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বিচারপতি অবশ্যই ব্যাপারে অনড়। তার কারণ প্রেসিডেন্সি জেলে মেল পাঠিয়ে তিনি নির্দেশ দিয়েছেন প্রয়োজনে বিকাশকে ভার্চুয়ালি উপস্থিত হতে হবে। পাশাপাশি বিচারপতি এও জানতে চেয়েছেন বর্তমানে কালীঘাট থানায় করা পক্সো মামলার কেসটা এখন কি অবস্থায় রয়েছে। বিচারপতি রাজেশ চক্রবর্তী পরিষ্কার জানিয়েছেন, আসানসোল সিবিআই আদালতে ভার্চুয়াল হোক বা সশরীরে যেভাবেই হোক অভিযুক্তকে উপস্থিত থাকতেই হবে, ততক্ষণ শুনানি স্থগিত থাকবে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেস। সোমবার সকালে ট্রেনটি বালুরঘাট ছেড়ে যাওয়ার পরেই মল্লিকপুর ও রামপুর স্টেশনের মাঝে পোলানপুরে ছিঁড়ে যায় ইলেকট্রিক তার। মুহূর্তের মধ্যেই লাইনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। রেল সূত্রে জানা গেছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে। সোমবার ভোর 5:45 বালুরঘাট থেকে ছাড়ে তেভাগা এক্সপ্রেস। সকাল 6:10 মল্লিকপুর স্টেশন পার করার পর রামপুর স্টেশনের দিকে ঠিক আগে হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের বৈদ্যুতিক বিভাগের কর্মীরা। মালদা থেকে ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে রওনা করিয়ে দেওয়া হয়। দীর্ঘক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কি কারণে দুর্ঘটনা হলো তা খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ। রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বললেন, আমার নাম করে লিখে রাখুন, সাধারণ নির্বাচনে নৈহাটি, মেদিনীপুর, তালজাগড়া এবং মাদারিহাট বিজেপি জিতবে। সিতাইয়ে 40% মুসলমানও সিট বিজেপি পাবে না। রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সবুজ ঝড়। ধরাশাহী বিজেপি, এমনকি 21 বিধানসভা ভোটে জেতা মাদারিহাট আসনটিও হাতছাড়া হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের। শুভেন্দু বলেন, সাগরদিঘিতে নির্বাচনে তৃণমূল হারার পর 6 মাস লক্ষ্মীর ভান্ডার বন্ধ রাখা হয়েছিল। এই উপনির্বাচনে গ্রামীণ এলাকার পুলিশের লোকেরা, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ এবং ওসি আইসিরা নিয়ে গিয়ে বলেছে সাগরদিঘি মডেল আবাস যোজনা যে বাড়ির তালিকা ওই বুথকে বাদ দেওয়া হবে। তার কথায় উপনির্বাচনের ফল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না। ঘটনাটি ঠিক কি? বিধায়করা এখন সাংসদ। উপনির্বাচন হলো রাজ্যের 6 বিধানসভা আসনে, কোচবিহার, সিতাই, আলিপুর দুয়ারের মাদারিহাট এবং উত্তর 24 পরগনা নৈহাটি, মেদিনীপুর আর বাঁকুড়ার তালজাগড়া। কবে? 13 নভেম্বর। গতকাল শনিবার ফল ঘোষণার পর দেখা যাচ্ছে 6 আসনেই জিতেছে তৃণমূল। এর আগে গত শনিবার ফল বেরোনোর পর শুভেন্দু বলেছিলেন, বাংলায় উপনির্বাচনে ভোট হয় না, তাই কোনো বিপর্যয় হয়নি। নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল বা মোর্চা করতে হবে, এবার থেকে সবসময় রাস্তায় থাকতে হবে।
আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআই এর তরফ থেকে নির্যাতিতা তরুণীর পোস্টমর্টম রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। নির্দিষ্ট এই তরুণীর পোস্টমর্টমের আগে 5টি এবং পরের 5টি দেহের পোস্টমর্টমের রিপোর্ট খতিয়ে দেখার সিদ্ধান্ত। এই মর্মে আরজিকরের ফরেন্সিক মেডিসিন বিভাগ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হলো। কোনো অসঙ্গতি আছে কিনা, কোনো রকম কিছু চাপা দেওয়া হচ্ছে কিনা, সঠিকভাবে ময়নাতদন্ত করা হচ্ছে কিনা, সবটাই খতিয়ে দেখা হবে। এদিকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের বিচার পর্বে বিরাট আপডেট। ধর্ষণ ও খুনের বিচার পর্ব সোমবার থেকে ভার্চুয়ালি হবে, কিন্তু কেন? সংশোধনাগারে আলাদা ঘরে বসে ভার্চুয়াল বিচার পর্বে অংশ নেবেন অভিযুক্ত সঞ্জয় রায়। নিরাপত্তার কারণে শিয়ালদহ আদালতে তাকে সশরীরে হাজির না করিয়ে ভার্চুয়ালি বিচার পর্ব চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে আদালতে দুই তরফের আইনজীবী, সাক্ষী সকলেই উপস্থিত থাকবেন। বিচার পর্ব রুদ্ধতার কক্ষেই চলবে। রুদ্ধতার কক্ষে বিচার পর্ব চলার কারণে জেলেও সেইভাবে ব্যবস্থা করা হচ্ছে। শুধুমাত্র সঞ্জয় ক্যামেরার সামনে বসে থাকবেন, তিনি সমস্তটাই শুনতে পাবেন। কারারক্ষীরা ঘরের বাইরে পাহারারত অবস্থায় থাকবে। তবে যে দিনগুলিতে আইডেন্টিফিকেশন অর্থাৎ কোনো সাক্ষীর মাধ্যমে তাকে চিহ্নিতকরণের বিষয় থাকবে, সেদিন তাকে আদালতেই আনা হবে। ক্যামেরা অন রেখে শহীদ সেনার স্ত্রীকে ধর্ষণের ভিডিও দেখে ব্ল্যাকমেল, ধর্ষিতার কাছ থেকে ৩৯ লক্ষ টাকা হাতে গায়েব শহীদ সেনার নিজেরই ভাগ্নে। এই চমকপ্রদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। ইতিমধ্যেই স্বামীর ভাগ্নের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শাহিদের স্ত্রী। পুলিশ তদন্তে নেমেছে এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীর কঠোর শাস্তি হবে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তথ্যানুসারে 2017 সালে লখনৌয়ের জানকীপুরমে বসবাসকারী নির্যাতিতা মহিলার স্বামী সিয়াচেন শহীদ হয়েছেন। আর মামার মৃত্যুর পর মামির যত্ন নেওয়ার আছিলায় ঘন ঘন নির্যাতিতা মহিলার বাড়িতে আসা শুরু করেন শহীদ সেনার ভাগ্নে। মামির সঙ্গে নানানভাবে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। সেই মামি পাত্তা না দিলে জোর করে মহিলাটিকে ধর্ষণ করে ভাগ্নে। এমনকি সেই ভিডিও রেকর্ডও করে নেন তিনি। এরপর সেই ভিডিও দেখিয়েই চাঁদা বাজে। ভিডিও দেখিয়ে ওই মহিলাকে বারবার ধর্ষণের চেষ্টা করে যুবক। নির্যাতিতা মহিলা প্রতিবাদ করতে এলে তাকে ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় ভাগ্নে এবং টাকারও দাবি করে। এরপর ব্ল্যাকমেল করিয়ে ওই মহিলার থেকে ধাপে ধাপে ৩৯ লক্ষ টাকা আদায় করে। এমনকি নির্যাতিতা মহিলাটি স্বামীর ভাগ্নের নজর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য নানান রকম চেষ্টা করে, কিন্তু অভিযুক্ত বারংবার বিরক্ত করতে থাকে। শেষে ভয় দেখানোর নামে অভিযুক্ত নিজের হাতেই গুলি করে। এরপরই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা মহিলা। তিনি লখনৌয়ের জানকীপুরম থানায় মামলা দায়ের করেছেন। বিষয়ে উত্তর জোনের ডিসিপি আরএন সিং জানিয়েছেন, মহিলার অভিযোগ নেওয়ার পরে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এখন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, স্বামীর মৃত্যুর পর মহিলা সরকারের কাছ থেকে 50 লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছিলেন। সেখান থেকেই ভাগ্নেকে 39 লক্ষ টাকা দিয়েছেন তিনি। পাশাপাশি মামির কাছ থেকে 3 লক্ষ টাকার গয়নাও আদায় করেছে ভাগ্নে। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।